সংবাদপত্রের বিকাশ ও সাংবাদিকতার ক্ষেত্রে আপনার অনন্য সাধারণ অবদান নিঃসন্দেহে আগামী প্রজন্মকে নতুন পথের দিশা দেখাবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা, ক্ষুরধার লেখনী, গঠনমূলক পর্যালোচনা, সামাজিক স্পন্দনকে মানুষের কাছে তুলে ধরার কাজে আপনি একজন নিরলস সমাজ সচেতন ব্যক্তিত্ব। রাজ্যের সংবাদপত্র জগৎকে উন্নত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার নির্ভীক সময় উপযোগী দায়িত্ব পালন আগামী দিনে এই রাজ্যে শুধু নয়, রাজ্যের বাইরেও পরিব্যাপ্ত হোক। এবারে জাতীয় প্রেস দিবস উপলক্ষে আপনার মতো একজন বরিষ্ঠ, নির্ভীক, নিষ্ঠাবান সাংবাদিককে সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত গর্ববোধ করছি। আপনার সুস্থ ও দীর্ঘ কর্মময় জীবন আমাদের কাম্য। আপনাকে আমাদের সশ্রদ্ধ অভিনন্দন। ডক্টর পি.কে. চক্রবর্তী, সচিব, ত্রিপুরা সরকার, 16 নভেম্বর 2025। অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককে। আরো একবার জোরদার করতালি চাইব তাদের দুজনের জন্য। আমরা চাইব এমনি করে যারা সাংবাদিকতার পেশায় নিযুক্ত রয়েছেন তারা আমাদের রাজ্যকে দেশের এবং বিদেশের মানচিত্রে তুলে ধরুক এমনিভাবে। এবারে বক্তব্য রাখবার জন্য বিনম্রভাবে অনুরোধ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা মাননীয় উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহাশয়কে। শুভ সন্ধ্যা সবাইকে, নমস্কার। সুকান্ত একাডেমিতে আজকের যে যৌথভাবে আইসিএ ডিপার্টমেন্ট এবং আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে যে ন্যাশনাল প্রেস ডে মানে 16 নভেম্বর 2025-এর যে আয়োজন, সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন জাস্টিস অরিন্দম লোধ, চেয়ারপারসন ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশন। উপস্থিত আছেন সেক্রেটারি আইসিএ ডিপার্টমেন্টের ডক্টর পি.কে. চক্রবর্তী। এখানে উপস্থিত আছেন শ্রী সানিদ দেব রায়, এডিটর এবং জেনারেল সেক্রেটারি অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট। উপস্থিত আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের যিনি সভাপতি তথা আগরতলা প্রেস ক্লাবের সম্মানীয় সভাপতি শ্রী প্রণব সরকার মহোদয়। উপস্থিত সিনিয়র জার্নালিস্ট অ্যান্ড এক্সিকিউটিভ এডিটর ত্রিপুরা টাইমস শ্রী মানস পাল মহোদয়। ওনারা সবাই আমাদের সামনে ওনাদের মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ডাইরেক্টর আইসিএ ডিপার্টমেন্টের শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহোদয়। মঞ্চের নিচেও এখানে যারা এডিটার্স ফ্রম ডিফারেন্ট মিডিয়া হাউসেস, সিনিয়র জার্নালিস্ট ফ্রম প্রিন্ট, ইলেকট্রনিক অ্যান্ড ওয়েব মিডিয়া এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, যারা অফিসাররা আছেন এবং স্টাফ আইসিএ ডিপার্টমেন্ট এবং আমার এই ন্যাশনাল প্রেস ডেতে আজকে যারা মিডিয়া বন্ধুরা আছেন সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে এত সুন্দর আলোচনা আজকে রাখা হয়েছে, সত্যি আমি অভিভূত। এবং একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগলো, যে ফেক নিউজ যেভাবে সোশ্যাল মিডিয়াই হোক, প্রিন্ট মিডিয়াই হোক বা ওয়েব মিডিয়াই হোক বা ইলেকট্রনিক্স মিডিয়াতে এত বেশি হচ্ছে আজকাল, একটা সুবিধা হয়ে গেল, মানুষ কিন্তু এখন বিশ্বাস করবে না। মানে এটা কিন্তু একদিক দিয়ে একটা পজিটিভ। এতগুলো ফেক নিউজ, মিস ইনফরমেশান, এতে করে যারা ইনফরমেশন দিয়ে এটা পলিউশনের চিন্তা ভাবনা করছে, সেটা কিন্তু এখন মানুষ সেইভাবে সেটাকে গ্রহণ করবে না। আজকে এখানের যে থিম রাখা হয়েছে, দ্য সেফ গার্ডিং অফ প্রেস ক্রেডিবিলিটি অ্যামিস্ট রাইজিং মিস ইনফরমেশন। এখানে আজকে মিস ইনফরমেশনের আবার আমি ব্যক্তিগত জীবনে এখানে শেয়ার করাটা আমার মনে হয়, বসে বসে ভাবছিলাম যে আমি যখন স্কুলে পড়তাম, বাংলা ক্লাসের সজ্জন মানে রেভার্ড টিচার, উনি একদিন বলছিলেন, একজনকে কানে কানে গিয়ে একটা শব্দ বললেন উনি,
এবং এই শব্দটা পাস অন করতে বলতো সবাইকে দিয়ে দিতে, লাস্ট অবধি বললো। দেখা গেলো এটা টুইস্ট আউট হয়ে যায়, মানে প্রথম যে শব্দটা শেষ পর্যন্ত দেখা গেলো কানে কানে যেতে যেতে আরেকজন দেখলো আরেকটাই কথা বলছে সে। আমার ব্যক্তিগত জীবনে যেটা আমি বলছিলাম, একবার যখন আমি রাজনীতির আঙ্গিনায় আসলাম, একটা বিশেষ একটা পজিশনে আমি ছিলাম, তো মনের কথা বলো মুশকিল আজকাল। আমি হসপিটালে গিয়েছিলাম, আমি বললাম একটু ব্লাড টেস্টটা করতে গিয়েছিলাম। তো আমি যখন গাড়িতে উঠলাম তখন রাত্রে প্রায় 10:30 বাজে, তখন একজন এসে আমাকে গ্লাসটার মধ্যে নক করলো। বললাম কী ব্যাপার, গ্লাসটা নিচে নামালাম। বললে আজকে বলেছেন আর কোনো দিন আপনার শরীর খারাপ বা এরকম কিছু বলবেন না, আপনি ব্লাড টেস্ট করিয়েছেন, কারণ এটা যেতে যেতে আপনাকে মেরেই ফেলবে কোথাও, যে উনি তো হসপিটালাইজ এবং ওই ধর্মেন্দ্রের মতো আমার অবস্থা হবে। মানে এটার সাথে আমি মিলাচ্ছিলাম আর কি। তো এটার থেকে আমি কিন্তু শেখার বিষয় আমি বলব, কমিউনিস্ট কান্ট্রিগুলোতে দেখা যায় যে ওদের যে প্রধান রাষ্ট্রের মারা যাওয়ার 1 মাস পরেও নাকি 1 বছর পরেও বা 2 মাস পরেও নাকি ওরা ডিক্লেয়ার করে না, বাই দিস টাইম ওরা সাজিয়ে নেয়। তো এইগুলো কিন্তু শেখার বিষয়। আজকে সাংবাদিকরা আমার কাছে, আমরা সবাই জানি দে আর ওয়াচডগ, সব কিছু দেখে রাখে। এবং একজন সাংবাদিকতা করতে গিয়ে যদি মনে করে যে এটা আমার মানে পেশা, তো ঠিকই, কিন্তু এটা তো একটা দায়িত্ববোধের বিষয়, একটা দায়িত্ব নিয়ে আমার এটা দায়িত্ব। এই দায়িত্ব যতক্ষণ ধরে না আসবে ততক্ষণ ধরে মানে যে কারণে সাংবাদিকতা আপনারা করছেন সেটা 100% স্যাচুরেশন পয়েন্ট আসবে না। কারণ আমি একদম স্কুল লাইফ থেকে সাংবাদিক বন্ধুরা যারা গত হয়েছেন তাদের সাথেও ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি, বেশিরভাগ ডাইরেক্টলি ওনাদের সাথে আমার পরিচয় ছিল, দেখতাম কীভাবে ওনারা সাংবাদিকতা করেছেন। আমরা জানি যে এই যে প্রেস বা সাংবাদিক যারা, তারা মানে মিরর অফ দ্য সোসাইটি, দর্পণ, সমাজের দর্পণ। ওনাদের চোখে কি দেখেন, কিভাবে কালেক্ট করে সংবাদ এবং তাকে ঠিকভাবে পরিবেশন করার, এটা কিন্তু বিরাট একটা আর্ট। এই আর্ট কিন্তু মানে এরকম না ভালো একজন খুব ভালো স্টুডেন্ট সেটাকে রপ্ত করতে পারবে এরকম না, অনেক কষ্টের মাধ্যমে পরিশ্রমের ফলে তারপর কিন্তু সেটা আসে। এবং এত বেশি এটা আমি ইনসাইট যতক্ষণ ধরে এই ইয়েতে না যাবে, সাবজেক্টে না যাবে, সেটা সম্ভব নয়। আজকের দিনটা সত্যি একটা খুবই গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনে আমার মনে হয় যে আমাদের অনেক কিছু প্লেজ নেওয়া দরকার। আরেকটা বিষয় আমি দেখছি যে একজন সাংবাদিক, এরকম ত্রিপুরাতে অনেক সাংবাদিক আছে, তাদেরকে দেখলে এখানে আজকে 2 জনকে আমরা সম্বর্ধনা দেওয়া হয়েছে, এরকম বহু ব্যক্তি আগেও ছিল, এখনও আছে, আগামী দিনে আরও থাকবে। এবং এদেরকে সামনে রেখে যদি আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা যদি ওইভাবে চলে, তাহলে কিন্তু আমাদের ত্রিপুরার রাজ্যের ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারবো আমরা কোনো অংশে কম নই। কিছুদিন আগে আমি প্রেস ক্লাবে গিয়েছিলাম, সেখানে বাইরের থেকে 2-3 জন সাংবাদিক এসেছিল এখানে, এবং ওনাদের সাথে যখন আমি কথা বলছিলাম, হয়তোবা তাদের যে কাজের পরিসর অনেকটা বড় হওয়ার সুবাদে সারা ভারতবর্ষে হয়তোবা ওনাদের জানেন, কিন্তু ত্রিপুরারও আমাদের এখানে এমন সব সাংবাদিক আছেন হয়তোবা তারা এখানে আছেন বলে ততটা মানুষ জানেন না। কিন্তু কোনো অংশে ওনাদের সাথে আমি যখন ইন্টারেক্ট করলাম, আমাদের যারা সাংবাদিক এখানে কয়েকজন আছেন, তারা কিন্তু আমি বলবো না তাদের থেকে ভালো উপরের মাত্রায় আছেন, কিন্তু তারাও কোনো অংশে কম নয়। তো আমি আজকের এখানে বলা হয়েছে যে 2 জন সাংবাদিককে মারা হয়েছে, ওনাদেরকে কীভাবে মারা হয়েছে আমরা সবাই জানি, কীভাবে নিহত হয়েছেন, খুন করা হয়েছে। তৎকালীন সময়ে অনেকে অনেকভাবে বলার চেষ্টা করেছেন। আমি এটা নিয়ে যখন আমি মুখ্যমন্ত্রী হই, আমি বারবার
এই বিষয়টা নিয়ে, শুধু তাই নয়, সিবিআইকে যতগুলো কেস আমরা দিয়েছি সেইগুলো নিয়ে আমি যেখানে বলার, এটা একটা স্বতন্ত্র বডি, এখানে গিয়ে আমরা কিন্তু ডাইরেক্টলি গিয়ে মানে এটা ইন্টারফেয়ার করতে পারবো না। তো আমি কিন্তু সেটা নিয়ে এখনও আমি যেখানে যেটা দেওয়ার আমি সেটা দিয়েছি, কারণ আমার মনে হয় যদি এই সময়ে তার বিচার যদি পাই তাহলে মনে হবে যে না, কিছু একটা আমি করতে পেরেছি, এই চেষ্টাটা আমাদের আছে। আজকের এই যে 16ই নভেম্বর জাতীয় প্রেস দিবস প্রতি বছরই আমরা করে থাকি। এখানে মানসবাবু এত সুন্দরভাবে এখানে সব বরাবরই ভালো কথা বলেন, ভালো জিনিস কালেক্ট করেছেন। তো এর থেকে আজকের যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন অনেক কিছুই শিখবেন, জানবেন, এবং এই ধরনের যে আমার মনে হয় এর উপরে সেমিনার অন্ততপক্ষে মানে ক্লাস করা প্রয়োজন, বিভিন্ন বিষয় নিয়ে, টপিকস নিয়ে, মানে অন্ততপক্ষে মান্থলি যদি করা যায় আরও বেটার হবে। এটা কিন্তু গ্যাপ থাকে, আমরা শুধু আজকের দিনে খালি করবো আর এরপর বছরে আমরা, এটা অনেকটা মানে শেখার বিষয়টা। আমরা যেমন ক্লাসে যেমন ক্লাস করাই স্টুডেন্টদের, তো প্রতিনিয়ত কিন্তু ব্রেইন স্টর্মিংয়ের একটা প্রয়োজন। আমি বলবো শুধু মানসবাবু না, আরও যারা যারা আছেন এখানে প্রেস ক্লাবের আছেন, আমাদের আইসিএ ডিপার্টমেন্ট থেকে আমরা হেল্প করবো। অন্তত মাসে একবারও যদি এইসব বিষয়ে একটা আলোচনা, বিভিন্ন টপিকস নিয়ে, ফেক নিউজ নিয়ে হোক না, ইভেন এক এক সময় আমি নিজেও যখন নিউজ পেপার সকালে পড়ি আমি দেখি, বলে হা কী করলো, এত নাম করা, নাম শুনি, এত ভালো কাগজ, কিন্তু এমন একটা ইনফরমেশন, মানে এটা যে মানে কি বলবো, ইনফরমেশনটা দেওয়া উচিত ছিল ভুল ইনফরমেশন দিচ্ছে। এটা কিন্তু এরকম না, এটা ধরুন তারিখেরই আমি বলছি, তারিখটাই ভুল দিল, তো মনে হলো একটু ফোন করে বলে দিয়ে, এখন তো ছেপে গেছে, কি করে দেবো। দেখুন 12টা অবধি, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, 12টা অবধি জাগতে হয়, 2টো অবধি জাগতে হয়, সেই জায়গার মধ্যে আমি জানি না এই মেকানিজম কীভাবে হবে। এ নিয়ে অনেক কথা হয়েছে যে ভুল শব্দ যেন না হয়, ভুল সংবাদ, মানে অনেক সময় হিউম্যান এরর হিসাবে সেটা হয়। আমি আপনাদের যে সংবাদ যেগুলো পরিবেশিত হয়, আমি একটা নতুন, এখানে আমার মনে হয় না ভারতবর্ষের কোথাও এই জিনিসটা হয়। আমি এর আগেও প্রেস ক্লাবের একটা সবাই আমি সেটা বলেছিলাম যে ত্রিপুরাতে ফোর্টনাইটলি আমি সেক্রেটারিয়েটে, এখন যেহেতু আমাদের এই টেকনোলজির যুগ, সেটাকে ব্যবহার করে আমি সমস্ত এসপি এবং ডিএমদের সমস্ত ডিস্ট্রিক্টের আমি ভার্চুয়ালি ওনাদের সাথে কথা বলি, এবং নিউজ পেপারের যতগুলো কাটিং আছে সেগুলো তাদের কাছে আগেই পাঠিয়ে দিই, এবং পাঠানোর পর ওনারা রেডি থাকেন। প্রথম একটু অসুবিধা হয়েছিল, কিন্তু এখন অনেকটা সুবিধা হয়েছে। তো অনেকগুলো কলম আমি রেখেছি, যে সব কলমের কি সেটা কি ভুল না সত্য, তো সেগুলো আমি দেখি, এখানে কথা বলি, প্রায় 4 আওয়ার্স এক একটা মিটিং হয় আমার, কারণ প্রচুর সংবাদ থাকে, এবং সেখানে যদি ভুল তথ্য থাকে আমি বলছি ওনাদেরকে রিজয়েন্ডার দেওয়ার জন্য। যদি দেখা যায় যে ওনারা, এবং যেই জায়গায় খবরটা ছেপেছে সেখানে কিন্তু ছাপতে হবে, এবং দিয়েছে কি না সেটারও আপনারা ইনফরমেশন রাখবেন। তো এই যে একটা মানে হেলদি একটা কম্পিটিশন, কত তুমি ঠিকভাবে তোমার নিউজ করবে, আর কত আমরা বলবো না তোমার নিউজটা ঠিক। এখন দেখা গেছে যদি ধরা যায় 50% দেখা যায় ভুল, তো রিজয়েন্ডার দিয়েছে, তাহলে রিজয়েন্ডার পরিমাণটা যদি কম হয় তাহলে একটা দারুণ বিষয় হচ্ছে, সরকারের জন্য একটা সুবিধা হবে। আজকে এখানে যে ইনফরমেশনগুলো আসছে, কারণ সরকার ঠিকভাবে চলছে কি না, ঠিকভাবে কাজ করছে কি না, সবচেয়ে বড় যে বিষয় ডেমোক্রেসিকে মেনটেন করতে গেলে যে সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট যে রোল, যদিও আজকে চতুর্থ স্তম্ভ বলা হয়, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, এটা কিন্তু ডিক্লেয়ার্ড না, তারপর একটা বিরাট রোল জুডিশিয়ারি এবং আমাদের এই প্রেস মিডিয়া,
তারা যদি সরকার ঠিকভাবে কাজ করছে কিনা তার উপর যদি এই যে ওয়াচ ডগের বিষয়টা, তাহলে মানুষের হয়ে আপনারা কিন্তু সেই কাজটা করছেন। আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে আমাদের মানে আলোচনা করা প্রয়োজন। আজকে যে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি এবং প্রেস, একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এই বিষয়টা, সানিদবাবু বলেছেন, এবং এখানে সাংবাদিকদের কিন্তু রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক যে বিন্যাস, এভাবে যদি আমরা চিন্তা করি, সেটাকে কিন্তু একসাথে রাখে তাকে সুসংহত রাখাটাও কিন্তু আপনাদের কাজ। এবং এই ধরনের একটা আমরা চাইছি যে ত্রিপুরা রাজ্যে এই ধরনের একটা ব্যবস্থা হোক। আমরা কারোর উপর চাপিয়ে দিতে চাইছি না, আমার খুব করে প্রপাগান্ডা করো সেটাও চাইছি না। এবং এখানে নৈতিকতার কথা আমাদের জাস্টিস অরিন্দম লুদ বলেছেন এখানে, যে নৈতিকতা এখন যা দেখছি এখানে, যে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে ইয়েলো জার্নালিজম। ইয়েলো জার্নালিজমের কিন্তু আরেকটা মজা, আনন্দ, এমন সব খবর ছাপো যাতে করে আমার মানে বেশি বিক্রি হয় আমার নিউজ পেপারে, এটা স্পাইস লেগে থাকলো। আর স্পাইসিটা অনেকে পড়তেও খুব ভালো লাগে, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা একদিন না একদিন নিজের ঘাড়েও পড়বে, এটা বুঝে না অনেকে। এই যে ইয়েলো যে জার্নালিজম, আমার মনে হয় এটা এতে করেও কিন্তু আমরা যে কারণে প্রেসের যারা সাংবাদিক বন্ধুরা যে কারণে এই পেশার সাথে যুক্ত হয়েছেন তার থেকে একটু ডেভিয়েট হচ্ছে। আমি আশা করব এই বিষয়গুলো নিয়েও আপনারা যদি এক একটা টপিকস ধরে ধরে আপনারা আলোচনা করুন না, এটাকে নিয়ে আপনি সেমিনার করুন, কার কাছে কত তথ্য আছে বিষয় নিয়ে এখানে আলোচনা করুন। দেখবেন আপনাদেরও কিন্তু দায়িত্ব, যে আমি আজকে আত্মসমালোচনার কথা বলছেন আপনারা, কিন্তু একদিন করলে হবে না, বছরে একদিন করলে হবে না। এটা আপনার যদি প্রতিনিয়ত একটা মানে স্কুল অফ প্রেস যদি আপনারা করেন, আগামী দিনে একটা হেলদি সাংবাদিকতার যে একটা অবস্থা সেটা এখানে চলে আসবে। মিথ্যা সংবাদ, এখানে বলা হয়েছে অর্ধসত্য প্রচার, নির্বাচনের সময় বিভাজনমূলক কৌশল, অনলাইন হেট স্পিচ, এই যে প্রবণতা আজকে যে একটা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে সাংবাদিকদের জন্য, সত্যিকারের অর্থে যারা সাংবাদিক তাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে এখন কীভাবে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, এবং যে একটা এনভায়রনমেন্ট তৈরি করা তাদের জন্য এখন একটা বিরাট চ্যালেঞ্জ। এখানে যেটা বলা হয়েছে যে সংবিধানের 119(1)(a) মত প্রকাশ ও বাক স্বাধীনতার যদি আমরা বলি মিডিয়ার প্রাণশক্তি, এবং এটাকে মৌলিক অধিকার হিসাবে কিন্তু এখন স্বীকৃতি দেয়। এখানে জাস্টিস অরিন্দম লুদ বলেছেন যে ফ্রিডম অফ প্রেস কিন্তু লেখা নেই কোথাও, কিন্তু ফ্রিডম অফ প্রেস নেই, কিন্তু সংবিধান নেই ঠিকই, কিন্তু সুপ্রিম কোর্ট বারবার বিভিন্ন সময় ব্যাখ্যা করে বলেছেন যে এর মধ্যেই কিন্তু আপনার যে ফ্রিডম অফ প্রেসের কথাটাও কিন্তু এখানে অন্তর্নিহিত আছে, কাজে এর মধ্যে আপনাকে চলতে হবে। যেটা একটু আগে বলেছেন যে বিশেষ যেরকম যারা প্রেস কিন্তু অনেক জায়গায় যেতে পারে, একটু আগে বললেন যে টেররিস্টদের যে আখড়া আছে সেখানেও যেতে পারে, কোনো জায়গায় যেখানে সাধারণ মানুষ যেতে পারে না সেখানেও আপনাদের কিন্তু অবাধ গতি, সেখান থেকে আপনারা সেটা কিন্তু কালেক্ট করতে পারেন, এবং এটা একটা স্বাধীনতা আমি মনে করবো আপনাদের জন্য একটা বিরাট ফ্রিডম। এবং সাংবাদিকদের নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব, নৈতিকতা, আইন শৃঙ্খলা, শিষ্টাচার, এগুলো কিন্তু আমরা মাথায় রেখে যদি আমাদের সংবাদ পরিবেশন করি তাহলে সবার ভালো হবে, নিজেদেরও ভালো হবে, সবার ভালো হবে। আমার মনে হয় যে একটু আগে আমাদের যে প্রেসিডেন্ট সাহেব বলছিলেন যে এখানে বিভিন্ন সময়ে যে ফেক নিউজ ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, উনি একটা চিঠি দিয়েছেন ডিস্ট্রিক্ট ওয়েস্ট ডিস্ট্রিক্ট ডিএম সাহেবকে দিয়েছেন। তো আমরা চিন্তা ভাবনা করছি এগুলো, এরও আইন টাইন আছে অনেকগুলো,
সেই আইন মতো আমরা আবার এটাই মন না যে তাদের উপর আমরা প্রেশার মানে সাংবাদিকতার উপর আমরা প্রেশার আনছি, সেই রকম যাতে না হয়। মিডিয়া এবং রাজনীতি এটা কিন্তু আমার মনে হয় একটা দ্বন্দ্বপূর্ণ ব্যবস্থা দুইজনের মধ্যে। আবার এর মধ্যেই কিন্তু একটা ব্যালেন্স যদি থাকে, ব্যালেন্স, কারণ মিডিয়া অনেক সময় আমি দেখি এখানে রাজনীতিবিদদের এগেনস্টে বলা হয়েছে আমার পূর্ববর্তী বক্তারা, এবং আমি রাজনীতির প্ল্যাটফর্ম থেকে আবার বলবো, অনেকে মিডিয়ারা রাজনীতিক ব্যক্তিত্বেরও প্রভাবিত করার চেষ্টা করেন। এটা দুটোই আছে কিন্তু মিডিয়ার থেকেও অনেক সময়, কারণ এটা বহুদিনের পুরনো, ত্রিপুরাতে বিশেষ নাম, সর্বভারতীয় স্তরে যারা রাজনীতিতে আছেন তাদেরকেও প্রভাবিত করার চেষ্টা করেন। আবার রাজনীতিবিদরাও চাই যে আমি আমার কথা অনুসারে যে আমার নিউজটা হোক, এবং তাদের কাছে সেইভাবে কিন্তু চেষ্টা করি। এই যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সের মধ্যে আমাদের কিন্তু সারা জীবন এখনও আছে, আমরা আগামী দিনও আমরা থাকবো। ব্যালেন্সটা যেন প্রপার হয়, আদারওয়াইজ বাইসাইকেলের মতো হবে। বাইসাইকেলে যেমন ব্যালেন্স ছাড়া আপনি বাঁ দিকে পড়ে যাবেন, আদারওয়াইজ বা ডান দিকে পড়ে যাবেন। যেই ব্যালেন্স মেনটেন করে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, এটাকে বলে সূক্ষ্ম ভারসাম্য। সেটা আমাদের সবাই মিলে আমাদের করতে হবে। এখানে আজকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম থেকে আরম্ভ করে সব জায়গায় একটা গুজব রটানোর, আর বহু জায়গার মধ্যে আমি দেখি আজকে, আমি জানি না কি অবস্থা, সন্ধ্যের পর বা রাত্রে 10টার পরে দেখা যায় অনেকের ইচ্ছে হয় কিছু একটা লেখার, এবং কী অবস্থায় লেখা আই ডোন্ট নো। আপনারা বুঝতে পারছেন, এ তো এই লেখার পরে যে কি হয়, এতে করে কিন্তু সমস্যা। তো এটা একটা সামাজিক অবক্ষয় আমি বলব। আইন কানুন হচ্ছে এখন, এবং এইগুলোর সমাধান কিন্তু আপনারাই সবাই মিলে যদি আমরা এই সমাধান করি, তাহলে আমার মনে হয় মিডিয়ার যেটা বলা হয়েছে বহু পুরনো যারা এখানে মিডিয়ার সাথে যুক্ত ছিল, তাদের একটা নতুনভাবে আবার পুনর্জাগরণের ব্যবস্থা হতে পারে এখানে। আমাদের মিডিয়াতে যারা যুক্ত হয়েছে, আমি বলবো, আমি আমার বলন চলন কথাবার্তা যা আমি বলি, আমি আজকে যে কোনো অনুষ্ঠানে আমি যেটা বললাম সেটা না, আমার ব্যক্তিগত জীবনেও যেন সেটা হয়, আমার কার্যক্ষেত্রেও যেন সেটা হয়, তাহলে বিশ্বাসটা কিন্তু বাড়বে অনেক। সেটা আমি বলবো আপনাদের কাছে। আর আমরা এই সরকার মিডিয়া বান্ধব, আমি একটু আগে বলা হয়েছে, এবং সম্প্রতি যারা প্রবীণ বরিষ্ঠ সাংবাদিক তাদেরকে নিয়ে আমরা মিডিয়া উপদেষ্টা কমিটি গঠন করেছি। আমরা বিজ্ঞাপন, অ্যাক্রেডিটেশন, সাংবাদিক কল্যাণ সম্পর্কিত যেসব সাব কমিটি, সেগুলোও গঠন করা হয়েছে। ওনারা অনেকগুলো সাজেশনও আমাদের দিয়েছেন, এবং সেই প্রস্তাবগুলো আমরা ইতিমধ্যেই আমরা খুব শীঘ্রই সেগুলোকে বাস্তবায়িত করব। এর আগেও আমরা একটা প্রেস ক্লাবের মধ্যে আমরা একটা কর্মশালার আয়োজন প্রতি বছরই করে থাকি। এবার প্রায় 7 জন বিশিষ্ট সাংবাদিকরা দিল্লি, গুয়াহাটি এবং কলকাতা থেকে এসছেন। এবং আমি যেটা বলছিলাম যে এটা যেন ডে হিসাবে না হয়, আমি জানি না আপনারা, এটা তো অসুবিধা নেই যদি এই সেমিনার যদি আপনারা করতে পারেন। আমি আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয়কে বলবো যেটা সুন্দরভাবে মানে এই ধরনের যদি করা যায় তাহলে খুবই ভালো হবে। আমরা অনেক কিছু শিখলাম, আমরাও আসতে পারি, কোনো প্রবলেম নেই। মানসবাবুর মতো এবং সানিদবাবুর মতো এখানে এত ভালো জানা ব্যক্তিরা আছেন, তো আজকে অনেক কিছু শিখলাম আমরা। এবং আজকের এই মহতী অনুষ্ঠান ও প্রেস ডে উপলক্ষে আজকে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। অনেক কিছু বলার ইচ্ছে ছিল, অনেক কিছু লিখেও এনে এসেছিলাম, কিন্তু সবসময় লাস্ট বক্তা আমি এত সব বলে ফেলে তারপর খুঁজে বুঝতে পারি না কোন দিকে ঢুকলে কি বলা যাবে। কিন্তু যাই হোক, আনন্দ পেয়েছি। আমার যে কথাগুলো তারাই বলে ফেলেছে, এবং আমরা যারা এখানে অনুপস্থিত, সংখ্যাটা অনেক কম, সেটাও আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন। এখনও যদি আপনাদের নিজেদের মধ্যে একতা না থাকে, ইউনিটি না থাকে, কবে আর হবে? এর আগেও কি হয়েছে আপনারাই বললেন, 2 জন ব্যক্তি খুন হয়েছে এখানে, আরও কত কি হয়েছে।
এখন তো সুযোগ, সময় কিন্তু সবসময় আসবে না। আবার বলছি, এই সময়টা হচ্ছে বেস্ট। আগে স্বর্ণযুগ বলতো, আমরা স্বর্ণযুগের দিকে যাব না, কিন্তু সত্যিকারের অর্থে একটা ভালো যুগ এখন এসছে। এখন আমি যারা নেই তাদেরকেও বলবো, এই সুযোগ কিন্তু আগামী দিন আপনারা পাবেন না। সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে।